থেকে ছেড়ে দিল আমাকে। এরপর সেই লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায় আর তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন। বিস্তারিত সবকিছু তার কাছে খুলে বলার পর সে আমাকে তার বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকতেই দেখতে পেলাম অনেক বড় এবং সুন্দর একটি বাড়ি। মনে হচ্ছে সেও কোনো এক শিল্পপতি। এরপর আমি গিয়ে সোফায় বসলাম। আর কিছুক্ষণ পর লোকটি এসে আমার সকল কাগজপত্র দেখে তার কোম্পানির ম্যানেজারের দায়িত্বে চাকরি দিয়ে দিল আর বলল এখন থেকে এই কোম্পানিকে নিজের মতো করে দেখাশোনা করবে। এরপর ওনাকে আমি বললাম জি হ্যাঁ পারবো, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর আমি মনে মনে বললাম এখন থাকার মতো একটা জায়গা এবং ভালো একটা চাকরিও পেয়ে গিয়েছি। আমার বাবার স্বপ্নটা হয়তো এখন পূরণ হলো, কিন্তু আমার স্বপ্ন তো মায়ার বাবার থেকেও নিজেকে ধনী করে তোলা আর মায়াকে দেখিয়ে দেওয়া। এভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমি আমার দক্ষতার পরিচয় দিয়ে এই কোম্পানিকে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হিসেবে গড়ে তুলতে পেরেছি। আমার এই কাজে খুশি কোম্পানির মালিক তার সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দিয়েছে, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আমাকে সবসময় নিজের সন্তানের মতো করে দেখেছি এবং ভালোবেসেছে। আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সব কিছুর মালিক এখন আমি। এইভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমার ঢাকা শহরে অনেক বড় একটি বাড়ি আছে এবং অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা মা ও দাদুকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তারা তো এগুলো দেখে বিশ্বাস করতে পারছে না যে এগুলো সব আমার। ওদিকে মায়ার বাবার অবস্থা আগের থেকেও অনেক নিম্নস্থানে চলে এসেছে। সে একজন শিল্পপতি হওয়া সত্ত্বেও তার কোম্পানিতে লসের পর লস খেয়ে সবকিছু প্রায় শেষের পথে এসেছে। এখন তার নাম আর শিল্পপতিদের খাতায় নেই। আসলে সবকিছুই তাদের অহংকারের ফল। আর এরই মাঝে শুভ শহরের মাঝে নামি দামি বেশ কয়েকটা রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। এখন শুভর কাছে টাকা পয়সা, সয় সম্পত্তির আর কোনো কিছুর অভাব। শুভ একদিন বের হলো তার রেস্টুরেন্টগুলো দেখার জন্য, কিন্তু শুভর মাঝে একটি জিনিস এখনো পরিবর্তন হয়নি, সেটি হলো তার পোশাক। সে আগেও যেরকম সহজভাবে জীবনযাপন করত, এখনো ঠিক সেরকমই সহজভাবে জীবনযাপন করে। আসলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কখনো দামি পোশাক পরে বের হয় না। আগের মতোই ঠিক সস্তা একটা শার্ট এবং প্যান্ট পরে বের হয় বাসা থেকে। একটু পর সে তার রেস্টুরেন্টে এসে পৌঁছলো। সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শুভ হঠাৎ খেয়াল করলো যে তার রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে মায়া, সাথে তার 2জন বান্ধবী রয়েছে। মায়াকে দেখে শুভর মনে যেন পুরনো সকল স্মৃতিগুলো সাড়া দিয়ে উঠল, কিন্তু শুভ তাদের সাথে কোনো কথা না বলে ওদিকে গিয়ে দাঁড়ালো। এর মাঝে টেবিলে বসে মায়া বলতে লাগলো, ওয়েটার, ওয়েটার, এই ওয়েটার, এই ওয়েটারের বাচ্চা, এত করে ডাকছি শুনতে পারছিস না? পিছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম মায়া আমাকে ওয়েটার ওয়েটার বলে ডাকছে। এটা দেখে আমার রেস্টুরেন্টের একজন ওয়েটার এগিয়ে আসলো এবং তাদের বলতে যাবে তিনি ওয়েটার নন, রেস্টুরেন্টের মালিক। কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম আর বললাম তুই যাও, আমি গিয়ে দেখছি বিষয়টা। তারপর আমি গেলাম ওদের কাছে। ওদের সামনে যেতেই মায়া তার বান্ধবীদেরকে আমাকে দেখিয়ে বলল, দেখেছিস বান্ধবী, ছোট লোকের বাচ্চাটা শেষে মেশে এসে ওয়েটারের চাকরি করছে, আর ও কিনা এক সময় আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখবে। আর গরিব সবসময় গরিব থাকে, বুঝলি? যাই হোক, তোকে এইসব কথা বলে লাভ নেই। এবার অর্ডারটা নিয়ে তুই এখান থেকে যা। তোকে দেখলেই কেমন জানি আমার বমি পায়, সারা গাইয়া ছোট লোক একটা। মায়ের কথায় এবারও অনেক কষ্ট পেলাম, কিন্তু এখন আর চুপ করে রইলাম না। ওদেরকে বললাম, তোদের মতো বেয়াদবের আমার রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। আরে তোরা তো মানুষকে মানুষই মনে করিস না। এখনই বের হ আমার রেস্টুরেন্ট থেকে। ছোট লোকের বাচ্চা বলে কি, রেস্টুরেন্ট নাকি ওর? ডাক তোর মালিককে, তোকে আর চাকরি থেকেই বের করে দেব। মায়ের মুখে এরকম অকথ্য ভাষায় কথা শুনে ম্যানেজার আর বসে থাকতে পারল না। সে মায়াকে বলল, আপনি কার সাথে এত খারাপ ব্যবহার করছেন? আপনি কি জানেন সে কে? এবার মায়া বলল, ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো যাবে না।
ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো জানে না। ও হলো একটা গরিব ছোট লোক। এরপর ম্যানেজার মায়াকে বলল, আপনার ধারণা ভুল। উনিই হলেন এই রেস্টুরেন্টের মালিক। এই শহরের মাঝে এরকম আরো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে ওনার। এছাড়াও তার মিল ফ্যাক্টরি এবং কোম্পানি সহ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। সে এখন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 টপ শিল্পপতি। আর আপনি কিনা তার সাথে এত খারাপ ব্যবহার করছেন। আপনি এক্ষুনি বেরিয়ে যান এই রেস্টুরেন্ট থেকে। আপনার মতো কাস্টমারের আমাদের কোনো প্রয়োজন নেই। কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের মতো বেয়াদবেরা তো বুঝে লাভ নেই। এখনই বের হ রেস্টুরেন্ট থেকে। এরপর মায়া আর কিছু বলতে পারলো না, চুপচাপ বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আসলে মায়া কখনো কল্পনা করতে পারেনি যে শুভর এত কিছু হবে এবং সে হবে দেশের নাম্বার 1 শিল্পপতি। এরই মাঝে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেদিন মায়া যখন শুভকে অপমান করে তাদের বাড়ি থেকে বের করে দিল, তার কিছুদিনের মধ্যে সে ওকে ডিভোর্স দিয়েছে। বিগত এই 2 বছরের মধ্যে অনেক পাত্র এসেছে মায়াকে দেখার জন্য, কিন্তু সকলে ওই দিনের ওই ঘটনা জানার পর বিয়েতে না করে দেয়। এখন তো কেউ আর মায়াকে দেখতে আসে না। আসলে সকলেই জানে যে মায়ের শুভ নামের একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল। এবার মায়া বসে একা একা ভাবছে, শুভ এত টাকা পয়সা কোথায় পেল? সে নাকি বর্তমান বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি। সে তো এখন আমাদের থেকেও অনেক বড় লোক। আমি কি যে ভুল করেছি সেদিন এইভাবে শুভকে তাড়িয়ে দিয়ে। এখন আমারও তো বিয়ে হচ্ছে না, কারণ সকলে জানে যে শুভর সাথে আমার আগে বিয়ে হয়েছিল। এখন আমি কি করব? না তো শুভ আমাকে মেনে নেবে, আর না অন্য কেউ তো আমাকে বিয়ে করবেই না। এখন আমি কি করব? এরপর মায়া তার বাবাকে সবকিছু বলল। তারপর মায়ের বাবা মায়াকে বলল, মায়া তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই তোকে নিয়ে যাবো ওদের বাড়িতে। পরদিন সকালে মায়ের বাবা মায়াকে সাথে নিয়ে চলে গেল শুভদের বাড়িতে। গিয়ে দেখতে পেল শুভর বাবা মা সোফায় বসে আছে। তারপর মায়ের বাবা তাদেরকে সবকিছু খুলে বললেন এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলেন। এরই মধ্যে শুভ চলে আসলো বাসায়। এসেই তো তাদেরকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন কেন? কে আমার কত টাকা পয়সা হয়েছে সেটা হিসাব করে আপনার মেয়েকে আমার সাথে দেওয়ার জন্য? ওসব চিন্তা ভাবনা করে আপনাদের কোনো লাভ নেই। তাই বলছি এখনই দ্রুত বেরিয়ে যান আমাদের বাসা থেকে, না হলে গলা ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করতে বাধ্য হব। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? চলে যান এখান থেকে। কি লোক রে বাবা, এত করে বলার পরেও বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনাদের কি কোনো লজ্জা শরম নেই? বেরিয়ে যান এখান থেকে। এই কথা শুনে মায়ের বাবা শুভর কাছে হাত জোর করে বলল, বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আসলে আমরা সেদিন বুঝতে পারি। প্লিজ তুমি আমার মেয়েকে ক্ষমা করে মেনে নাও প্লিজ বাবা। এরই মাঝে মায়াও শুভকে বলতে লাগলো, প্লিজ শুভ, আমার কথা শোনো। এমন করো না প্লিজ। আমি মানছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে এইবারের মতো তুমি ক্ষমা করে মেনে নাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্লিজ শুভ, আমার অনেক বড় ভুল হয়েছে তোমার সাথে এমন করা। তোমার যদি এখন আমাকে মেনে না নাও, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোকে মন থেকে ভালোবেসে। তোর জন্য আমি কি করি নাই বল? তাবু, তুই আমার সাথে সবসময় কেন এমন করিস? আর তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। আর তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না। বেরিয়ে যা আমাদের বাসা থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। তোমার পায়ে পড়ি শুভ, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে মেনে নাও। আমি কথা দিচ্ছি জীবনের কোনো দিন কখনো তোমাকে কষ্ট দিব না। আমি মানছি আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। শুভর মুখে এরকম কথা শুনে মায়ের বাবা আর মায়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগলো। ওদিকে মায়া তো প্রচুর কান্না করতেছে। এমন সময় শুভর বাবা তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই সাহেব দাঁড়ান, এদিকে আসেন। আর মায়া তুমি এদিকে এসে বসো। শুভ বাবা তুই আর রাগ করিস না, ওদেরকে মেনে নে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তখন শুভ তার বাবাকে বলল, বাবা কি বলছো এসব? ওরা যে কি খারাপ মানুষ, ওদেরকে যদি মেনে নেয় তাহলে পাপ হবে। আমি কখনোই পারবো না ওদের মেনে নিতে, কারণ ওরা আমাকে যে কষ্ট দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। তখন শুভর মা শুভকে বলল, বাবা তুই আর রাগ করিস না, মেয়েটা যখন এত করে তোকে বলছে তুই ওকে মেনে নে। এরপর শুভ আর কোনো কিছু বলতে পারলো না। তখন সে মায়াকে বলল, শুধু আজকে আমার মায়ের কথাতে তোকে মেনে নিলাম, তা না হলে তোর মতো মেয়েকে আমি জীবনে কখনো কোনো দিন মেনে নিতাম না।
এরপর শুভর বাবা তাদেরকে মিষ্টি মুখ করালো এবং বলল, ভাই সাহেব, আপনারা চলে যান, আগামী শুক্রবার ওদের আবার বিয়ে দেব। একটু পর তারা ওখান থেকে চলে গেল তাদের বাড়িতে। এবার শুভ বসে বসে ভাবছে আর বলছে, আসলে মায়াকে তো আমি মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু ওর ব্যবহারে আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে আজকে সে কারণে ওদের সাথে এরকম ব্যবহার করি। এভাবে চলে গেল প্রায় 2 দিন। তারপর আসলো শুক্রবার এবং আজকে তাদের বিয়ে হবে। পুরো বাড়ি ঝাড়বাতি আরো অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়াদের বাড়িও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে আজকে শিল্পপতি শুভর বিয়ে বলে কথা। সবাইকে দাওয়াত করা হলো। বিকেলের দিকে বরযাত্রী গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি হইচই, মজা, আনন্দ, খাওয়া দাওয়া সবই আছে। আপনার তো সেটা বুঝতেই পারছেন। তারপরে মায়া সকলের সামনে 3 কবুলে শুভকে বিয়ে করে শুভর সাথে চলে আসে তাদের বাড়িতে। মায়া অনেক খুশি, শুভ অনেক খুশি। বাড়িতে আসার পর তারা দুজনেই তাদের বাবা মাকে সালাম করে তাদের ঘরে প্রবেশ করে। মায়া একা একা বসে আছে বাসর ঘরে, আর শুভ ছাদে গিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করছে। তারপর রাত প্রায় 10টার দিকে শুভ আসলো বাসর ঘরে। দরজা খুলে দেখতে পাই খাটের উপরে লাল টুকটুকি একটা শাড়ি পরে মায়া অনেক সুন্দর করে সেজে বসে আছে। খেয়াল করলাম মুখের উপরে 1.5 হাতে একটা ঘোমটা দিয়ে রেখেছে। আমি রুমে ঢুকতেই খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো। মায়াকে উঠিয়ে আমি ঘোমটাটা সরিয়ে দেখতে পাই এ যেন আকাশের চাঁদ এসেছে আমার ঘরে। তারপর মায়ার কপালে একটু ভালোবাসা এঁকে দিয়ে তাকে বলি, তোমাকে এরকম পেত্নির মতো করে কে সাজিয়েছে বলো? এটা বলতেই মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, আমাকে পেতনির মতো লাগছে? দাঁড়াও, এবার তোমার ঘাড় মটকাচ্ছি আমি। অমনি মায়া এসে আমার উপরে শুয়ে পড়ল। আমিও তাকে আদর করতে লাগলাম। দুজনেই ডুবে গেলাম ভালোবাসার গহীন সমুদ্রে। সারা রাত মায়াকে বুকে জড়িয়ে আদর করলাম। মায়াও আমাকে অনেক ভালোবাসা দিল। আমি যেন মায়ার দেওয়া আগের সকল কষ্টকে ভুলে গেছি। এভাবে সারা রাত ভালোবাসা বিনিময় করে ঘুমিয়ে পড়লো তারা। আসলে মনের মধ্যে একজন ভালোবাসার মানুষ জীবনে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। তারা এখন বিবাহিত জীবনে অনেক সুখী আছে, আর এভাবেই তাদের দিনগুলো হাসি খুশি ভাবে কাটছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।